সো শুরু করি আমরা। দেখেন প্রবলেম 2 দিয়ে, দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ আব্দুল্লাহ লিমিটেড অন 31/12/2008। আব্দুল্লাহ লিমিটেডের ট্রায়াল ব্যালেন্সটা 2008 সালে দেওয়া হলো। এখানে দেখেন আছে ক্যাপিটাল 5,000 শেয়ার অফ টাকা 10 ইস টাকা 8 কল্ড আপ calls in arrears, purchase and sales, inventory, sundry expense, wages and salary, investment, general reserve, taxation reserve, investment income। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। একটু খেয়াল করেন, এই যে এন্ট্রিটা একটু নতুন। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, বিনিয়োগ তারতম্য তহবিল। এটার ব্যবহার কোথায় কিভাবে যাবে এগুলো আমি অঙ্কের ভিতর আলোচনা করব। প্লান্ট, রেন্ট পেইড, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্ট পেয়াবেল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, প্রিলিমিনারি এক্সপেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের রেওয়া মিলের বর্তমান অবস্থান। এরপরে আমরা সমন্বয়গুলো একটু খেয়াল করব। আমাদের এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে। তার আপনাকে দেখেন করতে বলছে প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস, এটাও যা ইনকাম স্টেটমেন্ট একই কথা। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটাও যা রিটেন আর্নিং স্টেটমেন্ট একই কথা, ব্যালেন্স শিট। নিম্নোক্ত সমন্বয়গুলো দেখেন, এখানে এন্ডিং ইনভেন্টরি 16,000 আছে আর মার্কেট প্রাইস আছে 18,000। বলেন তো দুইটা যদি দেওয়া থাকে তার ভিতর কোনটার প্রভাব পড়ে বেশি, মানে কোনটা নিয়ে কাজ করতে হয়, বেশি আর কম তো না, কোনটা নিয়ে কাজ করতে হয়? 16,000 নিয়ে। ষোলো দুটার হাজার নিয়ে। দুটোর ভিতর যেটি কম, 16,000 ছোটটা নিয়ে নিয়ে। না, যেটি কম সেটি নিয়ে কাজ করতে হয়। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমাদের আছে ইনভেস্টমেন্ট ইনকাম অ্যাক্রুড, বিনিয়োগের যে ইনভেস্টমেন্ট ইনকাম আছে এটারও আবার বকেয়া আছে 150 টাকা। তারপরে ক্রেডিটে অ্যালাউন্স অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এর বিষয়ে বলা আছে ব্যাড ডেট কাটতে হবে। তারপরে দেখেন আছে আমাদের ট্যাক্সেশন রিজার্ভ বৃদ্ধি করতে হবে। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, ওটা নিয়ে কথা আছে আমাদের অঙ্কের ভিতর। ওয়েজেস আউটস্ট্যান্ডিং, অর্থাৎ মজুরি বকেয়া আছে 500 টাকা। আচ্ছা, তারপরে দেখেন আছে রাইট অফ প্রিলিমিনারি এক্সপেন্স এত টাকা, এত পার্সেন্ট রিটার্ন অফ করতে হবে। কন্টিনজেন্ট লায়াবিলিটি, প্রপোজ ডিভিডেন্ড আছে। আচ্ছা, তো দেখেন আমাদের এই তথ্যগুলো থেকে এখানে কয়েকটা নতুন নতুন তথ্য আসছে, আমি আস্তে আস্তে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা শুরু করব আগে ইনকাম স্টেটমেন্ট মাল্টিপল স্টেপ দিয়ে। আমাদের অবশ্যই অঙ্কে সেলস এর মান যেহেতু দেওয়া আছে, এটাই আমাদের অবশ্যই কিসের অঙ্ক, মার্চেন্ডাইজ কনসার্ন। আচ্ছা, তো মার্চেন্ডাইজ কনসার্নের অঙ্কে প্রথমে আমরা সেলস নিব। সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, কারণ এখানে সেলস এর সাথে কোনো কিছু আর রিলেটেড নাই। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো। ওপেনিং কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র আমরা জানি সবাই, প্রথমে হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি 1/1/2008 দিয়ে এখানে 2720 টাকা দেওয়া আছে। ওপেনিং ইনভেন্টরি এর সাথে ক্রয় যোগ করব আমরা। দেখেন এখানে পারচেজ আছে উল্লেখ, পারচেজ অ্যান্ড সেলস যেহেতু একসাথে ছিল, পারচেজ 38,000। এর সাথে আমাদের প্রত্যক্ষ খরচ যোগ করতে হয়। প্রত্যক্ষ খরচ দেখেন এখানে আছে ওয়েজেস অ্যান্ড স্যালারি। দেখেন ওয়েজেস অ্যান্ড স্যালারি, একটা বিষয় খেয়াল করি আমরা, ওয়েজেস অ্যান্ড স্যালারি যেহেতু ওয়েজেসটা আগে আছে তাহলে এটা প্রত্যক্ষ খরচ। কিন্তু অঙ্কে যদি স্যালারি অ্যান্ড ওয়েজেস থাকে তাহলে সেটা কিন্তু প্রত্যক্ষ খরচ না, এটা চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। তো দেখেন ওয়েজেস অ্যান্ড স্যালারি আছে আমার যে টাকা, এর সাথে আবার ওয়েজেস কিন্তু বকেয়া ছিল। এখানে সমন্বয় আমাদের কিন্তু বলছিল 6 নম্বরে ওয়েজেস বকেয়া আছে কত, 500 টাকা বকেয়া আছে। তাহলে বকেয়া কি করতে হয়, বকেয়া যোগ করতে হয় আর অগ্রিম বাদ দিতে হয়, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা ওয়েজেস এন্ড স্যালারিজ যে টাকা আছে তার সাথে 500 কে আমরা যোগ করব। যোগ করে আমরা হচ্ছে টোটাল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস পাবো। তার থেকে ক্লোজিং ইনভেন্টরি আমাদের বাদ দিতে হবে, যেহেতু এন্ডিং ইনভেন্টরি ছোট যেটা আমরা বলছি এটা নিতে হবে। 18,000 এবং 16,000-এর ভিতর 16,000 কম, এইটা নিতে হবে। এটা বাদ দিলে আমরা আমাদের মূলত কস্ট অফ গুডস সোল্ড পাবো, এবং উপর থেকে বাদ দিলে আমরা আমাদের গ্রস প্রফিট পাবো। একটু দেখেন মুখে মুখে যতটুক বলছি এইটুকু দেখবেন, এর বাইরে দেখবেন না। দেখেন তো কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, এবার আসেন লেস অপারেটিং এক্সপেন্স। আমরা জানি অপারেটিং এক্সপেন্স কে দুই ভাগে ভাগ করা হয়, সেলিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স, আমাদের রেওয়া মিলের ভিতর কোনোটা সেলিং এক্সপেন্স নাই। রেওয়া মিলের ভিতর দেখেন কোনো সেলিং এক্সপেন্স নাই। তাহলে আমাদের সমন্বয়ে দেখতে হবে, সমন্বয়ের ভিতর আছে এই যে 3 নাম্বারটায়, ক্রিয়েট এ অ্যালাউন্স অফ 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস।
আচ্ছা, দেনাদারের উপর 10% অনাদায়ী পাওনা সৃষ্টি করতে হবে। তাহলে নতুন সঞ্চিতি সৃষ্টি করতে বললে আমরা এটা জানি, যেটা চলে যাবে আমাদের হচ্ছে সেলিং এক্সপেন্সে। তাহলে দেনাদার যা ছিল তার উপর আমরা 10% কাটবো। দেনাদার ছিল 14,200, তার উপর 10% 1,420 টাকা। এটা হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে মাত্র দুইটা খরচ আছে দেখবেন, রেন্ট এক্সপেন্স এবং সান্ড্রি এক্সপেন্স। এদের কোনো বকেয়া বা অগ্রিম নাই। তো এগুলো আমরা যোগ করে সেকেন্ড কলামে দিচ্ছি 8,360। 5,770 গ্রস প্রফিট থেকে 8,360 আমরা বাদ দিলেই আমাদের লস থাকতেছে, দেখেন নিট অফ মাইনাস ফিগার থাকতেছে 2,590 টাকা। এটা হচ্ছে নিট অপারেটিং লস। 2,590 টাকা আমাদের কিন্তু মাইনাস ফিগারে থাকতেছে। তাই এটা আমাদের আগে হতো নিট অপারেটিং ইনকাম, কিন্তু এখন হবে নিট অপারেটিং লস। ঠিক আছে। আচ্ছা, এই নিট অপারেটিং লসের সাথে আমাদের নন অপারেটিং ইনকাম যোগ করতে হয়, আর নন অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়। নন অপারেটিং ইনকাম দেখেন অঙ্কের মধ্যে একটা আছে ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম আছে 620 টাকা। মিডিলের দিকে দেখেন ইনভেস্টমেন্ট ইনকাম আছে 620 টাকা। এখন এইটা আবার সমন্বয়ে বকেয়া ছিল, দেখেন 2 নম্বর সমন্বয়ে ইনভেস্টমেন্ট ইনকাম অ্যাক্রুড বকেয়া আছে 150 টাকা। তাহলে আমরা এটার সাথে কি করব, যোগ করে দিব। তাই দেখেন লেখা হচ্ছে অ্যাড নন অপারেটিং ইনকাম ইনভেস্টমেন্ট ইনকাম 620 প্লাস 150, মোট 770 টাকা আমরা যোগ করছি। 2,590 মাইনাস ফিগার থেকে 770 বাদ দিলে থাকে 1,820 টাকা মাইনাস ফিগার। এ পেজ হয়ে গেছে, আমি পরের পেজে যাবো, এটা স্ক্রিনশট দেন। এবার আসেন, বাদ দিতে হবে নন অপারেটিং এক্সপেন্স। এখন নন অপারেটিং এক্সপেন্স দেখেন অঙ্কের ভিতর আমাদের ইন্টারেস্টের সুদ নাই, তারপরে কোনো লাভ লস আছে কিনা, লস আছে কিনা সেটা দেখতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে কিন্তু লস টস না, এটা হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্টের ব্যালেন্স আমরা জানি। তো আমাদের অঙ্কের মধ্যে কোনো দেখেন নন অপারেটিং এক্সপেন্স পাচ্ছি না, সমন্বয়ে আছে দেখেন এই যে প্রিলিমিনারি এক্সপেন্সের রিটার্ন অফ করতে বলছে। আমাদের নিয়মে লেখা ছিল দেখবেন, রিটার্ন অফ প্রিলিমিনারি এক্সপেন্স কোথায় যায়, আমাদের নন অপারেটিং এক্সপেন্সে। আর 1 নম্বর অঙ্ক আমাদের গুডউইল ছিল, তাদের অবলোকন করছিলাম আমরা, এটা আমাদের যায় নন অপারেটিং এক্সপেন্সে, তাই তো? তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স যা আছে তার 50% আমরা কি করব, নন অপারেটিং এক্সপেন্সে দেবো। 1,000 গুণ 50%। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ ভাই। এবার নতুন যে বিষয়টা একটু মানে বলতে চাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। যে বিষয়টা মানে জন্য মূলত এই অঙ্কটা আমি করাচ্ছি সেটা হচ্ছে দেখেন, অঙ্কে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড দেওয়া আছে। দেখেন ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এটার বাংলা হচ্ছে বিনিয়োগ তারতম্য তহবিল। বিনিয়োগের তারতম্য তহবিল, তারতম্য মানে বৃদ্ধি বা হ্রাস, যে তহবিল সেটা কি জিনিস? আপনি একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন, আপনি বাইরে যে কোনো জায়গায় বিনিয়োগ করবেন, আপনার ঝুঁকি থাকবে অবশ্যই। বিনিয়োগ করলে কি থাকে, অবশ্যই কি থাকে, ঝুঁকি থাকে। ঝুঁকিটা কেমন, যে আমি এক এক জায়গায় 1 লাখ টাকা বিনিয়োগ করতেছি, সেইখান থেকে আমার 1 লাখ টাকা ব্যাক আসতেও পারে, তার বেশিও আসতে পারে, আবার কি হতে পারে, কমও আসতে পারে। তো বেশি আসলে তো সমস্যা নেই, ইনভেস্ট করলে সাধারণত প্রফিট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমার সেইখান থেকে লসের দেখা পাই, বা সেইখান থেকে আমার যদি লস হয়, তাহলে সে প্রতিষ্ঠানে ওই বিনিয়োগের পরিমাণ আপনার কমে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, লসের পরিমাণটা ঠেকানোর জন্য আপনার আলাদা করে একটা ফান্ড ক্রিয়েট করা হয়। যে যারা দেখবেন ব্যবসায়ী, তারা বিভিন্ন খাতে ব্যবসা করে, এবং তাদের কিছুটা অর্থ তারা সাইড করে একটা ফান্ড হিসেবে তারা কালেক্ট করে রাখে, যে আমার অমুক খাতে যদি কোনো লস হয়, তাহলে আমার এই লসটাকে আমি এই ফান্ড থেকে কি করব, ফিল আপ করে দেবো। কথাটা কি বোঝা গেছে? এই পর্যন্ত যতটুকু বলছি এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে ইনভেস্ট করলে আপনি কি থাকবেন না, মানে চিন্তামুক্ত থাকবেন না। ওইখান থেকে আপনার লস হইতে পারে, এই চিন্তাটা আপনার মাথায় থাকবে। সেই লসটা পূরণ করার জন্য একটা ফান্ড ক্রিয়েট করা হয়, যার নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এই ফান্ডের কাজ হচ্ছে, আমি কিন্তু এটা কথাটা রিপিট করতেছি, এই ফান্ডের কাজ তখনই হবে যখন আপনার ওই বিনিয়োগকৃত সম্পদের উপর বা বিনিয়োগের উপর আপনার লস সৃষ্টি হবে, অর্থাৎ আপনি বাজারে যা বিনিয়োগ করছেন বাজার মূল্য তার থেকে যখন কম হবে, তখন এই ফান্ডটা নিয়ে কাজ হবে। এই ফান্ডার কজ কখনো ইনভেস্টমেন্টে লাভ হলে কখনো এই ফান্ডের কাজ হবে না। ফান্ডের কাজ কখন হবে, যখন আপনি বাজারে বিনিয়োগ করতেছেন, দেখতেছেন যা বিনিয়োগ করছি বাজার মূল্য তার থেকে কম আছে,
তাহলে যা কম হবে, যখন কম হবে বাজার মূল্য, ঠিক তখন এই ফান্ডটা আপনাকে নিয়ে কাজ করতে হবে, ফান্ডের টাকা নিয়ে কাজ করতে হবে, এছাড়া আপনার ফান্ডের টাকা নিয়ে কাজ করা যাবে না। বোঝা গেছে কথা? তাহলে ফান্ডের কাজ কখন করব বলেন? ইনভেস্টমেন্টের লস হইলে। হ্যাঁ, বাজারে যদি বাজার মূল্য অর্থাৎ বিনিয়োগের বাজার মূল্য যদি কমে যায়, মার্কেট প্রাইস যদি ফল করে, তখন আমার ফান্ডের কাজ হবে। আপনাদের আমি এই যে অঙ্কটা করাবো এটা ফল করছে, যে একটা অঙ্ক বোর্ডে আছে, ওই অঙ্কটা অনেক হচ্ছে এই একই ধরনের অঙ্ক, ওটা আমি আর করাইনি। সেখানে দেখবেন লেখা আছে বাজার বিনিয়োগের ফেস ভ্যালু থেকে, অর্থাৎ আপনার এখানে যে মূল্য তার থেকে বাজার মূল্য বেশি দেওয়া আছে, ওই অঙ্কে ফান্ডের কোনো কাজ আসে না। তো যাই হোক, আপাতত এইটা আমি বোঝাচ্ছি, ওইটাও আপনি বলে দিলাম যে এই কথাটা মাথায় রাখতে হবে, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডের কাজ অঙ্কে তখনই হবে যখন ওই বিনিয়োগে মার্কেট প্রাইসটা ফল করবে, বাজার মূল্যটা কি করবে, ফল করবে বা নিচে নেমে যাবে। তাহলে এবার আসেন অঙ্কে ফান্ডের কাজটা আমি একটু খেয়াল করি। আমাদের দেখেন ইনভেস্টমেন্ট ছিল কত, 9,500 টাকা। এই যে ইনভেস্টমেন্ট ছিল কত টাকা, নয় নয় হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট ছিল, 9,500 টাকা, খেয়াল করবেন। এবার সমন্বয়ে আসেন, 5 নম্বর সমন্বয়ে দেখেন লেখা আছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 9,000। মার্কেট ভ্যালু এখন কত, নয় 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 হাজার হাজার টাকা তাহলে ছিল কত, আমি বিনিয়োগ করছিলাম 9,500 টাকা, আমার এখন বাজার মূল্য হ্যাঁ, কত, 9,000। 9,000। তাহলে কি মার্কেট প্রাইস কি ফল করছে না, হ্যাঁ। মার্কেট প্রাইসটা ফল করছে। আচ্ছা, তাহলে যখনই ফল করতেছে এখন আমাকে ফান্ড নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখানে মার্কেট প্রাইসটা যদি 11,000 টাকা থাকতো, তাহলে ওই তখন ফান্ডের কাজ কোনো কাজ কিন্তু অঙ্কের ভিতর হবে না। কথা বোঝা গেছে? অঙ্কে হ্যাঁ। যদি জি ফান্ড ভাই। উল্লেখ অঙ্কে যদি ফান্ড উল্লেখও থাকে, তাহলে সে ফান্ডের কোনো কি হবে না, ইনভেস্টমেন্টের রিলেটেড কোনো কাজ হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 9,000 টাকা, তাহলে 500 টাকা ফল করছে, আমরা বুঝতে পারছি তো, 9,500 ছিল, 9,000, তার মানে কত টাকা ফল করছে, 500 500। টাকা এবার আপনার দেখেন তো ওই ফান্ডে রাখা ছিল কত টাকা, 300 টাকা ছিল, দেখেন আপনার এই ফান্ডে রাখা ছিল কত টাকা, 300। 300 টাকা রাখা 300 ছিল। টাকা। ফল করছে কত টাকা, 500 টাকা। 500 টাকা। গ্যাপ কত টাকা, 200 200 টাকা টাকা। এই 200 টাকা আপনাকে আপনাকে যদি বলে যে আপনি ফান্ডটা ফিল আপ করে দেন, তাহলে এই ফান্ডটা যখন আপনাকে বলবে যে 500 টাকার জায়গায় 300 টাকা রাখা আছে আর 200 টাকা দ্বারা আপনার ফিল আপ করতে হবে, তাহলে এই যে 200 টাকা এটা যাবে কি আপনারা ইনকাম থেকে যাবে না? এই 200 টাকা যাবে কোথা হ্যাঁ। থেকে? এটা তো বাইরের কেউ আপনাকে ফিল আপ করে দেবে না, আপনার ফান্ড তো আপনাকেই ফিল আপ করতে হবে, নাকি? তাহলে হ্যাঁ। এই যে যে টাকাটা যাবে, এই যে টাকাটা ফান্ডে ফিল আপে যাবে, তা এই ধরনের ব্যয়কে বলা হয় নন অপারেটিং এক্সপেন্স। এই ধরনের ব্যয়কে কি বলা হবে, নন নন অপারেটিং অপারেটিং এক্সপেন্স, অপরিচালনাগত এক্সপেন্স। ব্যয়, অপরিচালনাগত ব্যয়। কারণ এইটা আপনি কারবারের সাথে রিলেটেড না, এটা আপনি বাইরে বিনিয়োগ করছেন সেইটা, এইটা অপরিচালনায় আপনার কোনো প্রভাব পড়বে না, এটা অপরিচালনাগত ব্যয় বলা হয়। তো যাই হোক, এখানে কয় টাকা আসতেছে পরিচালনাগত ব্যয় হিসেবে, আমি সেইটাই আমার ধারণা দেওয়ার উদ্দেশ্য ছিল। তাহলে আমার মার্কেট প্রাইস ফল করছে 500 টাকা, দেখেন এইবার সামনে লাইনটা লেখাই আছে, ইনক্রিজ ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড টু কভার দ্য ফল ইন মার্কেট প্রাইস। বিনিয়োগ তারতম্য তহবিলটা বৃদ্ধিকরণ, টু কভার কভার করতে দ্য ফল ইন মার্কেট প্রাইস, এই যে মার্কেট প্রাইসটা ফল করছে, এইটা করার জন্য আপনার ফান্ডকে কি করতে বলতেছে, বৃদ্ধি করতে বলতেছে। তাহলে কয় টাকা ফান্ড দিলে আপনার এটা তারতম্য চলে আসবে একসাথে, মানে একই ধরনের লসের সম্মুখীন আপনি হবেন না, আপনার ফান্ডের থেকে দিয়ে দিলে কয় টাকা, 500 টাকা না, 200। 500 টাকা, তাহলে মোট রাখা আছে 300, মোট ফান্ডে দিতে হবে 500, মোট রাখা আছে 300, তাহলে আমি আমি আর কভার করবো কতটুকু, ফান্ডটাকে 200। ইনক্রিজ করে কভার 200। করব আর 200 টাকা, এই 200 টাকা হচ্ছে আমার নন অপারেটিং এক্সপেন্স। এই যে যতটুকু বুঝালাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? তাহলে আমরা 200 টাকা কি নন অপারেটিং এক্সপেন্স বিবেচনা করতে পারি, এটা নিয়ে কারো কোনো কথা আছে? তো দেখেন, তাই লেখা হয়েছে লেস নন অপারেটিং এক্সপেন্স হিসেবে রিটার্ন অফ প্রিলিমিনারি এক্সপেন্স 1,000 50% আর লস অন ফল অফ মার্কেট প্রাইস অফ ইনভেস্টমেন্ট 500 মাইনাস 300, 200 টাকা। ভাই দুইটার ডিফারেন্স যেটা ওটা লিমো। আপনার কথা হচ্ছে আপনার মোট লস হচ্ছে 500 টাকা, আপনাকে ফান্ড বাড়াইতে বলতেছে, ফান্ড বাড়ালি, আপনার ফান্ড যদি বাড়াইতে হয় তাহলে আপনার ইনকাম থেকে বাড়াইতে হবে।
তাহলে আপনার ফান্ড কতটুক বাড়াবেন, যতটুক প্রয়োজন ততটুক। আপনার অলরেডি রাখা আছে 300, তাহলে আপনাকে কভার করতে বলছে 500 টাকা, তাহলে দরকার কত? 200 টাকা। 200। এই 200 টাকা এইখানে আমরা দিয়ে দিচ্ছি। আর এই যে ফান্ড 300 ছিল, আরো 200 বাড়াচ্ছি। এটার কাজ হচ্ছে আমাদের দায় পাশে যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আমাদের আসে, তার ভিতর হচ্ছে এইটার কাজ। তো ওই 500 টাকা আমরা ঠিক ওখানে আছে। দেখাবো। ঠিক আছে, কিন্তু এইখানে আমার কতটুক লস হচ্ছে, আমার ইনকাম থেকে কতটুক চলে যাচ্ছে সেইটুকু আমরা এখানে দেখাচ্ছি। তাহলে মোট 700 বাদ দিলাম, আমাদের নিট লস হয়েছে দেখেন 2520 টাকা। আমাদের অঙ্কে কোনো ইনকাম ট্যাক্স নাই। তো আপাতত যতটুকু বুঝাইছে এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন আছে ইনকাম স্টেটমেন্টের তথ্যগুলো নিয়ে? না। না ভাইয়া। ওকে, এরপরে আমাদের দেখেন রিটেন আর্নিং স্টেটমেন্ট করতে হয়। তাহলে রিটেন আর্নিং স্টেটমেন্টে আমাদের প্রথম অবস্থায় জানি সবাই ওপেনিং রিটেন আর্নিংস নিতে হয়। তাহলে ওপেনিং রিটেন আর্নিংস আমাদের এখানে দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে যেটা আছে, এটা হচ্ছে আমাদের ওপেনিং রিটেন আর্নিংস 6050। আমরা এর সাথে নিট ইনকাম সাধারণত যোগ করতাম, কিন্তু আমার তো নিট ইনকাম হয় নাই, হয়েছে? না। না। তাহলে লস কি করতে হবে? তাহলে লস বাদ দিতে হবে। ইনকাম যদি যোগ করি, লস হলে বাদ দিতে হবে। ঠিক আছে, হুম। তাহলে নিট ইনকাম 6050 মাইনাস নিট লস, একটু আগে যেটা পাইছি এটা আমরা বাদ দেব। বাদ দেওয়ার পর চারটা জিনিস এখান থেকে বাদ যায়: ট্যাক্স পেইড, প্রপোজ ডিভিডেন্ড, তারপর হচ্ছে ইনক্রিজ ইন ট্যাক্সেশন প্রভিশন, আর ট্রান্সফার টু এনি ফান্ড, কোনো ফান্ডে কিছু ট্রান্সফার করা হলে। তাহলে খেয়াল করেন, আমাদের এগুলো সমন্বয়ে থাকে সাধারণত, কোনো ফান্ডে কিছু দিতে হবে কি হবে না এগুলো। তো দেখেন এখানে আমাদের ট্যাক্সেশন রিজার্ভে দেখেন, ট্যাক্সেশন রিজার্ভ ইজ টু বি হচ্ছে ইনক্রিজ টু টাকা 17,000। এই ট্যাক্সেশন রিজার্ভ, রিজার্ভ আর প্রভিশন কিন্তু একই কথা, আমাদের নিয়মে লেখা ছিল ইনক্রিজ ইন ট্যাক্সেশন প্রভিশন, এরকম লেখা ছিল তাই না? তো ট্যাক্সেশন রিজার্ভ আর ট্যাক্সেশন প্রভিশন কিন্তু একই কথা, সঞ্চিতি, দুটো মানেই সঞ্চিতি। তাহলে এইটাকে বৃদ্ধি করতে বলতেছে 17,000 টাকা। কত টাকা বৃদ্ধি করতে বলছে দেখেন? 17,000 টাকা পর্যন্ত। তাহলে অবশ্যই ট্যাক্সেশন রিজার্ভ আমাদের অঙ্কে আছে, কিছু না কিছু আছে, আছে না? হ্যাঁ। দেখেন ট্যাক্সেশন রিজার্ভ অঙ্কে আছে 15,000 টাকা। কত টাকা আছে? 15,000। তাহলে 15,000 ছিল, আপনাকে 17,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে বলছে, তাহলে আপনার ট্যাক্সেশন রিজার্ভ ইনক্রিজ হচ্ছে কতটুকু? 2,000 টাকা। 2000। এটা আমরা রিটেন আর্নিংস থেকে বাদ দিব। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন, কোনো ফান্ডে ট্যাক্স পেইড নাই, এবার প্রপোজ ডিভিডেন্ড, ডিভিডেন্ড ডিভিডেন্ড কাটতে হবে না আমাদের? ডিভিডেন্ড কি কাটবো? হ্যাঁ। জি ভাই। ডিভিডেন্ড কত পার্সেন্ট কাটবো বলেন তো? 10%। ডিভিডেন্ড কাটার নিয়ম কি? শেয়ার ক্যাপিটাল শেয়ার থেকে ক্যাপিটালের কাটতে হবে। উপর। শেয়ার ক্যাপিটাল থেকে কলসিন এরিয়ার বাদ দিয়ে তার উপর পার্সেন্টেজ কাটতে হয়। হ্যাঁ। হুম। শেয়ার ক্যাপিটাল থেকে কলসিন এরিয়ার বাদ দিয়ে তার উপর কি করতে হয়? পার্সেন্টেজ কাটতে হয়। এটাই তো ডিভিডেন্ড কাটার নিয়ম নাকি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আহ মালিহা বলেন তো ডিভিডেন্ডের বাংলা কি? লভ্যাংশ। লভ্যাংশ। লভ্যাংশের ভাঙালে কি পাওয়া যায় বলেন তো? লাভের অংশ। লভ্যাংশের ভাঙালে কি হ্যাঁ, পাওয়া যায়? লাভের অংশ। লাভের অংশ। আসলে আসলে লভ্যাংশটা কি বা কাকে দিতে হয় বলেন তো? এই লভ্যাংশটা হচ্ছে যারা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, যারা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, লাভ হলে তাদের একটা নির্দিষ্ট হারে কি দিতে হয়? পার্সেন্টেজ দিয়ে তাকে ফিল আপ, তাকে দিতে হয়, কন্ডিশন থাকে যে আমার প্রতিষ্ঠানে লাভ হলে এত পার্সেন্ট আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে লভ্যাংশ, লাভের অংশ দিতে হয়। তাহলে লভ্যাংশটা বা ডিভিডেন্ডটা কাটতে হয় নিট ইনকামের উপর, নিট ইনকামের উপর বেস করে। কিন্তু আমার কি প্রতিষ্ঠানের ইনকাম হয়েছে না লস হয়েছে বলেন তো? লস। এটা একটু লস খেয়াল করবেন, হয়েছে। সবাই প্রত্যেকেই খেয়াল করবেন এই বিষয়টা কিন্তু, যে আমার ইনকাম হইলে আমি তখন শেয়ার হোল্ডারদের দিব, কিন্তু আমার প্রতিষ্ঠানের তো ইনকাম যদি না হয়, তাহলে তো শেয়ার হোল্ডারদের আমি ডিভিডেন্ড দিব না, দিব? আমার তো লাভই হয়নি, না। এমনি তো আছে লসের উপর, তাহলে ওদের দিয়ে দিলে তো আমার আরো কি বেড়ে যাবে? খরচ বেড়ে যাবে না প্রতিষ্ঠানের? দায় বেড়ে যাবে আর কি। তাহলে এই অঙ্কের জন্য আমরা কি লভ্যাংশ কাটতে পারতেছি বলেন তো? না। না, কারণ অঙ্কে আমার তো প্রফিট হয় নাই, আমার হয়েছে কি? লস হয়েছে। যে কারণে এই অঙ্কের জন্য আমরা কিন্তু ডিভিডেন্ডটা কাটতে পারতেছি না বা পারবো না। তাই দেখেন আমি যে কথাটা বলেছি, এখানে কোনো আমি ডিভিডেন্ড কিন্তু বাদ দেই নাই, শুধুমাত্র ট্যাক্সেশন ইন রিজার্ভ বা প্রভিশন যেটাই বলি না কেন, আমরা সেইটাই আনেছি, আর কোনো ডিভিডেন্ড আনি নাই। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই বিষয়ে যা বললাম।
রাসেল সাহেব, বোঝা গেছে লভ্যাংশটা কেন আসে নাই? জি ভাই, বুঝছি। ওকে, এবার আসেন, যেহেতু অ্যাজ ইউজুয়াল আমাদের ব্যালেন্স শিট করব আমরা। ব্যালেন্স শিটের প্রথমে অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট, বলেন কোন কোন গুলো কারেন্ট অ্যাসেট আছে এখান থেকে দেখে বলেন। ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, Cash in hand. ক্যাশ অ্যাট, ইনভেস্টমেন্ট। হ্যাঁ ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, এই দুটা প্রথমেই আছে, আছে না? হ্যাঁ। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক দুটা প্রথমেই আছে। ওকে, এবার আসেন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল 14,200, এটার উপরে আমরা ব্যাড ডেট কাটছিলাম, মনে আছে? বাদ দেবো। তাহলে ব্যাড ডেট বাদ দিব। রেওয়া মিলের মধ্যে থেকে, ইনভেস্টমেন্ট আছে। রেওয়া মিলের মধ্যে থেকে আর, না ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। হ্যাঁ ইনভেস্টমেন্ট তো এখানে আপনি লং টার্ম ইনভেস্টমেন্টও দেখাতে পারেন, কারেন্ট অ্যাসেটও দেখাতে পারেন, এটা আপনি যেখানে দেবেন সমস্যা নেই, যেহেতু পার্সেন্টেজ উল্লেখ নাই, দেখালেই হচ্ছে। আর হচ্ছে দেখেন, এই যে ইনভেস্টমেন্ট ইনকামটা আমরা একটু খেয়াল করি ভাই, এই যে ইনভেস্টমেন্ট ইনকাম, এটা রেওয়া মিলে আছে শুধুমাত্র, তাই এইটা শুধুমাত্র আমাদের নন অপারেটিং ইনকাম হিসেবে যাবে, তবে এর যে বকেয়া বিষয়টা এটা কিন্তু আবার কারেন্ট অ্যাসেট, মানে অ্যাডজাস্টমেন্টে যেটুকু আছে এটা তো দুই জায়গায় যায় আমরা জানি, তাই না? তার মানে ইনভেস্টমেন্ট ইনকাম এটা কিন্তু আমাদের বলতে পারি বিনিয়োগের সুদ, যেটা সেটাই আর কি, কিন্তু এটার রেওয়া মিলে থাকা অংশটা আসবে না, এটার আসবে কোন জায়গার অংশটা, যেটা আমাদের সমন্বয় সমন্বয়ের। আছে, যেটা সমন্বয় বকে আছে এইটুকু আসবে, ইনভেস্টমেন্ট ইনকাম অ্যাক্রুড 150। আর তারপরে আমরা তো জানি ক্লোজিং ইনভেন্টরি দুইটা আছে, আমরা ছোটটা নিব। এছাড়া আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেট আমরা পাচ্ছি না। কারেন্ট অ্যাসেট আর কোনটা কি আছে? এন্ডিং ইনভেন্টরি। না, হ্যাঁ সেটাই তো বললাম, এন্ডিং ইনভেন্টরি 16,000 আসবে। আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ কথা এবার বলি, ইনভেস্টমেন্ট লং টার্ম মূল্য আসবে কত আসলে দেখেন। ইনভেস্টমেন্ট কয় টাকা আসবে একটু সবাই কনফিউশনে থাকবেন, আমি বলেই দিচ্ছি। ইনভেস্টমেন্ট 300 টাকা ফল করছিল, 300 টাকা আপনার ফান্ড, অর্থাৎ আপনার যতই সমন্বয় থাকুক যাই থাকুক না কেন, সমন্বয় গুলো দ্বারা আমরা নন অপারেটিং এক্সপেন্স অথবা রিজার্ভ আর সারপ্লাসকে সেটা আমরা ত্বরান্বিত করলাম, সেটা সমস্যা না, বা ক্যালকুলেশন করলাম। ইনভেস্টমেন্ট আমাদের প্রকৃত যে মূল্যটা ছিল এটা অবশ্যই থাকবে। ইনভেস্টমেন্ট আমাদের প্রকৃত মূল্য কত টাকা? 9,500 টাকা। এই যে যে ফেস ভ্যালুটা, এটার কিন্তু কোনো তারতম্য হচ্ছে না, কারণ কি আমাদের যতটুক লস হয়েছিল বা যতটুক ফান্ড ক্রিয়েট করতে বলছিল সবকিছু করে দিয়ে আমরা কিন্তু বাজার মূল্য স্থির রাখছি, সেম রাখছি, তাই না? সুতরাং এই যে যে মূল্যটা, এটার কিন্তু কোনো কিছু হয় নাই, সুতরাং আমরা কিন্তু ইনভেস্টমেন্টকে 9,500 হিসেবেই লাগবো। আর হচ্ছে স্থায়ী সম্পদ হিসেবে, প্রপার্টি প্লান্ট হিসেবে আমাদের শুধুমাত্র প্লান্ট আছে যার উপর কোনো অবচয় নাই। তো এই হচ্ছে আমাদের সম্পদ পাশের কাহিনীগুলো দেখেন। ও, আমাদের ফিকশন অ্যাসেট একটা আছে, একটা ভুল মানে মিসিং পড়ে গেছে। প্রিলিমিনারি এক্সপেন্স ছিল ফিকশন অ্যাসেট, তার থেকে আমরা রিটার্ন অফ বাদ দিব, 500 টাকা, 500 টাকা থাকে। এই হচ্ছে এই কয় ধরনের সম্পদ আছে আমাদের, কারেন্ট অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে এটা, প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, ফিকশন অ্যাসেট। গুডউইলটা নাই, তাহলে ইনট্যানজিবল অ্যাসেটটাও থাকতো। তো দেখেন তো সম্পদ পাশ মিলায় 67,200 আসছে। এগুলো দুই দাগ দিয়ে ক্লোজ করবেন, আমি দুই দাগ দিতে পারি না এখানে আর কি, সব এগুলো দুই দাগ দিয়ে ক্লোজ করবেন। তো অ্যাসেট পাশ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। না। না ভাই। দায় পাশে শেয়ার ক্যাপিটাল আসে, আমরা জানি শেয়ার ক্যাপিটাল থেকে কলসিন এরিয়ার বাদ দিতে হয়, যেমন ডিভিডেন্ড কাটার সময় বাদ দিতে হয়, এখানেও বাদ দিতে হয়, সেই কাজটাই করা হয়েছে। শেয়ার ক্যাপিটাল মাইনাস কলসিন এরিয়ার অঙ্কে 400 ছিল 39,600। এরপরে আসে দেখেন, এটা স্ক্রিনশট দেন, এই পেজ স্ক্রিনশট দেন। দিছি ভাই। এরপরে আসে দেখেন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস সঞ্চিতি এবং উদ্বৃত্ত। সঞ্চিতি এবং উদ্বৃত্ত আমাদের ক্লোজিং রিটেন আর্নিংস আসে, জেনারেল রিজার্ভ আসবে। তেমনি এখানে আজকে যেমন নতুন একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এই ফান্ডটাও আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ভিতর আসবে। জেনারেল রিজার্ভ আছে, ক্লোজিং, এই যে জেনারেল রিজার্ভ হচ্ছে 6,000, ক্লোজিং রিটেন আর্নিংস আমরা একটু আগে পাইছি, আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড 300। কিন্তু আমাদেরকে আরো কত টাকা বাড়াইতে বলছিল? 200 টাকা বাড়াইতে বলছিল না? তাহলে ফান্ডে হ্যাঁ। যাবে মোট 500। দেখেন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, জেনারেল রিজার্ভ, খেয়াল করেন।
আচ্ছা, এরপর চলতি দায় অ্যাকাউন্টস পেয়াবেল আছে, ট্যাক্সেশন রিজার্ভ 15,000 ছিল, মোট 17,000 পর্যন্ত রাখতে বলছিল, 2,000 বাড়ালাম। আর আমাদের এখানে খরচের একটা বকেয়া ছিল, ওয়েজেস পেয়াবেল 500 টাকা। তাহলে টোটাল দায় মিলে গেছে আমাদের। কোনো প্রশ্ন আছে কারো? নাই। এবার আমি একটা কথা বলি, দেখেন আমাদের অঙ্কের মধ্যে সবকিছুরই ব্যবহার আসছে, শুধু একটা দেখেন অ্যাডজাস্টমেন্ট অতিরিক্ত ছিল, সেটার ব্যবহার কিন্তু আমরা করি নাই। 8 নাম্বারটা একটু খেয়াল করেন, এই অ্যাডজাস্টমেন্টের কোনো সমন্বয় আমরা করি নাই, কোথাও করছি? একটু পড়ে দেখেন তো কি লেখা আছে। There is a contingent liability of টাকা 5,000 for bill except on behalf of another company. এটা বলা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি মানে কি বাংলা জানেন? সম্ভাব্য দায়। কন্টিনজেন্ট লায়াবিলিটির বাংলা কি? সম্ভাব্যতা। সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় কাকে বলে? যে দায় ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে, পারে। হতেও পারে আবার নাও হতে পারে, অনিশ্চয়তায়। তো অনিশ্চয়তার কোনো বিষয় আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসবে না। এগুলো আপনাদের বিভ্রান্তি করার জন্য দেবে, যে কি আসবে, কোথায় দেব কোথায় দেব, এই চিন্তা ভাবনা করবেন, এই হিসেবে দেবে, কিন্তু আসলে এটা আসবে না অঙ্কে। ঠিক আছে? ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক, মোটামুটি চ্যাপ্টার শেষ। আমি আজকের অঙ্কের সারাংশ হিসেবে আবারও একটা কথাই বলতেছি, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডের বিষয়টা আমি রিপিট করতেছি কিন্তু, যে আমাদের যদি বাজার মূল্য কমে তখন ফান্ডের ব্যবহার আসবে, না হলে ফান্ডের কোনো ব্যবহার আমরা অঙ্কে সাধারণত দিব না। ঠিক আছে? এই হচ্ছে শেষ কথা। ওভারঅল কারো কোনো প্রশ্ন আছে অঙ্কটা নিয়ে? বলেন।